মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ। অটোরিকশা চালায় গরিব মানুষ, প্রাইভেট ট্যাক্সি কেনার মতো তো টাকা নেই। 14,000 টাকা প্রতি বছর আমরা এই গভর্নমেন্ট ট্যাক্স দেই, আমাদের এখনো বৈধ আছে। যদি সত্যিকারই বন্ধ করে দিতে হয়, প্রত্যেক সিএনজি মালিককে ক্ষতিপূরণ দিয়ে ড্রাইভাররা কি করবে, তাদের কর্মসংস্থান করে দিয়ে তারা বন্ধ করে দেয়। আমাদের কোনো দাবি জাতীয় পর্যায়ে থেকে যে সিদ্ধান্তটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বলা হবে, আমরা সেই কাজটাই মূলত করব। সরকারের সিদ্ধান্তে জনগণের সমর্থন আছে, এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বললেন সড়ক পরিবহন সচিব। আমাদের জনগণ যেহেতু এটা ওয়েলকাম করছে এবং মানুষের জীবন এতে রক্ষা পাবে, আমরা মনে করি আমরা যে সারা দেশের এখানে সমর্থন আমরা পাব। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উত্তরায় গণধর্ষণের একদিন না পেরোতেই এবার রাজধানীর রায়ের বাজার ও মিরপুরের পীরের বাগে 2 শিশুকে ধর্ষণের অভিযোগ। নাশকতার মামলায় বিএনপি নেতা এম কে আনোয়ার, মিন্টু আমানের নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন, দুপুরের পর শুনানি। জোয়ারের পানি ঢুকে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অন্তত 200 কোটি টাকার ভোগ্যপণ্য নষ্ট, প্রভাব পড়ার আশঙ্কা নিত্যপণ্যের বাজারে। ঘুষের বিনিময়ে রাজস্ব ফাঁকির সুযোগ করে দেওয়ার অভিযোগ মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধে, প্রস্তাবে রাজি না হলে পড়তে হয় নানা হয়রানিতে, বলছেন ব্যবসায়ীরা। এবং বন্ধুতার আহ্বান আর বৃষ্টি ভেজা ভালোবাসায় বন্ধু দিবসে আজ হাত মিলছে হাতের সাথে, হাসি, গান, আড্ডা আর ঘোরাঘুরিতে কাটছে আনন্দ সময়। সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা সহ 3 চাকার যান চলাচল বন্ধ রয়েছে। সরকারি এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ করেছে সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকরা। এর মধ্যে ফেনীতে সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে সিএনজি অটোরিকশা চালক ও মালিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঢাকা আরিচা মহাসড়ক থেকে রিপোর্টার সাইফুল জুয়েল এবং ফেনী ও সিলেট থেকে রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় মহাসড়ক অবরোধ করে সিএনজি অটোরিকশা চালক ও মালিকরা। এ সময় 30টিরও বেশি গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 30 রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে পুলিশের এএসআই আলমগীর হোসেন সহ কমপক্ষে 10 জন আহত হন। প্রায় 2 ঘন্টা মহাসড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় সিএনজি অটোরিকশা চালক ও মালিকরা। তাৎক্ষণিকভাবে পুলিশি অভিযান চালিয়ে তাদেরকে এখান থেকে সরানো হয় এবং তাদের কেউ শৃঙ্খল শ্রমিকরা গাড়ি ভাঙচুর করতে গেলে তাদেরকে প্রতিহত করা হয় এবং পুলিশের পক্ষ থেকে কিছু রাবার বুলেট ছোড়া হয়। এদিকে এই নিষেধাজ্ঞা না মেনে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নেয় সিএনজি অটোরিকশা শ্রমিকরা। এ সময় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় ঢাকা সিলেট মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিকল্প রাস্তার ব্যবস্থা না করে 3 চাকার যান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান সিএনজি অটোরিকশা শ্রমিক ও মালিকরা। আমাদেরকে বিকল্প রাস্তা না দিয়ে উনি হাইওয়ে রোডে কেন আমাদের এই নিরীহ এত গরিব শ্রমিকদের নিয়ে আমরা কোথায় যাইমু? কিস্তির গাড়ি আপনার বুঝিনি, আমরা রোডে ঘাটে চলতাম পারলাম না। ওখানে যদি তারা এই ধরনের ব্যবহার করে আমরা যাইতাম কেন? আমরা তো যাওয়ার রাস্তা নাই। লক্ষ লক্ষ যাত্রী সাধারণের একমাত্র বাহন হচ্ছে সিএনজি অটোরিকশা, আর বিকল্প কোনো রাস্তা নাই যে রাস্তা দিয়ে শহরে ঢুকবে। এর প্রতিবাদেই আমাদের আজকের এই ধর্মঘট। রাস্তা ছেড়ে আপনারা রাস্তার পাশে আপনাদের কর্মসূচি করেন, যাতে কোনো বাস বা ট্রাক বা অন্য কোনো যে যান চলাচল করছে তারা যেন বাধা সৃষ্টি না করে। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে সিএনজি অটোরিকশা চালক ও মালিক। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কে বন্ধ রয়েছে 3 চাকার সব ধরনের সিএনজি অটোরিকশা চলাচল। এ সময় 3 চাকার যানবাহন চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরির দাবি জানান চালকরা। সব রাস্তাই খারাপ, এমন খারাপ ওই রাস্তা দিয়ে সব গাড়ি চলার মতো না। তাহলে এই গাড়িগুলো আমরা এখন কোন দিক দিয়ে চালাম? এটি তো সরকার এখানে নিয়ে আসছে বাংলাদেশে, তাই না? সরকার আনি যদি এখন বন্ধ করে তাহলে তো আমাদের গরিব মানুষের পেটে লাথি মারা হইল। এছাড়া ঢাকা চট্টগ্রামের ফৌজদারহাট এবং কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সিএনজি অটোরিকশার চালক ও মালিক। গত 22 জুলাই সড়ক দুর্ঘটনা এড়াতে দেশের মহাসড়কগুলোতে সব ধরনের অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই নিষেধাজ্ঞা 1 আগস্ট থেকে কার্যকর হয়। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় আছেন আমাদের রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস ও ঢাকা সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় আছেন রিপোর্টার আব্দুল আহাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি পার্থপ্রতিমের কাছে। পার্থ, এখন সেখানকার কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ রঞ্জন। সরকারি সিদ্ধান্ত অনুসারে কিন্তু 1 তারিখ থেকেই এই মহাসড়কগুলোতে কিন্তু অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। সেক্ষেত্রে গতকাল এবং আজ সকাল থেকেও কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের এই ফৌজদারহাট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু অটোরিকশা চালুর দাবিতে আবার আন্দোলন করছে অটোরিকশা মালিক শ্রমিকরা। সকাল থেকেই কিন্তু তারা এখানে থেমে থেমে মিছিল করেছে, তারা সমাবেশও করেছে। সেক্ষেত্রে কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি তারা কিন্তু মহাসড়ক অবরোধ করেনি, কিন্তু বেলা 12:30টার দিকে তারা কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। প্রায় 40 থেকে 45 মিনিট অবরোধ ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে এসে যারা অবরোধ করেছেন তাদের সাথে কথা বলে কিন্তু এই মহাসড়কটি আবার চালুর ব্যবস্থা করেন। তো আমরা এখানে যারা অবরোধ করেছিল তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিনই প্রায় 20 থেকে 25 হাজারের মতো অটোরিকশা চলাচল করত। আর এই অটোরিকশা বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু অনেকটা তাদের পেটে লাঠি মারার মতোই অবস্থা হয়েছে। সেক্ষেত্রে অনেকটা পরিবার পরিজন নিয়ে তাদের না খেয়ে থাকার মতো অবস্থা হয়েছে। সেক্ষেত্রে অটোরিকশা চালু করা ছাড়া তার কোনো পথ নেই। তারা বলছেন যেহেতু অটোরিকশা বন্ধ, সেক্ষেত্রে গত 2 দিন ধরে কিন্তু তারা কোনো ইনকামই করতে পারেনি, এই কথাটা তারা জানছেন। আর আরেকটা জিনিস তারা বলছেন, এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের সিটিগেট এলাকা থেকে ফেনীর আগ পর্যন্ত প্রায় 40 কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু আপনার পাশে সমুদ্র আর অন্য পাশে পাহাড় থাকার কারণে কিন্তু ভিতর দিকে গাড়ি চলাচলের কোনো পথ নেই। তাই সেক্ষেত্রে তাদের দাবি হচ্ছে যতদিন পর্যন্ত অটোরিকশা চলাচলে আবার অনুমতি দেওয়া না হবে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলতে থাকবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের এই যে অবরোধের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি সিলেটে আমাদের আরেক সহকর্মী আব্দুল আহাদের কাছে। আসলে পার্থ, আপনি যেটা বলছিলেন যে আপনার চট্টগ্রামের মতো সিলেটের একই অবস্থা, এবং সর্বশেষ অবস্থা যদি আপনাদের আমি বলে রাখি যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহনের দীর্ঘ লাইন। যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তেলিবাজার এলাকায়, মূলত এই এলাকাটি সিলেট শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূর, এবং এই সিলেট শহর থেকে এই তেলিবাজার পর্যন্ত দীর্ঘ যানবাহনের আপনারা যানজটের অবস্থা দেখতে পাচ্ছেন। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি তেলিবাজার থেকে ঢাকার দিকে আরো প্রায় 3-4 কিলোমিটার দূরেও এই যানজট চলে গেছে। এই যানজট 12টার থেকে শুরু হয়েছে এই যানজট, এবং এখনো পর্যন্ত এই গাড়িগুলো যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই আছে। এবং এই শ্রমিক যারা রয়েছে, যে সিএনজি অটোরিকশার শ্রমিকরা, তারা বলছে যে তাদের যে দাবি রয়েছে যে মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলের দাবি, তারা বলছে এই দাবি না মানার আগ পর্যন্ত তারা এই রাজপথ থেকে উঠবেন না। এবং পথচারী যারা রয়েছে, আপনারা আসলে দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরায়, যে তারা হেঁটে হেঁটে এখান থেকে তারা শহরের দিকে যাচ্ছে। মানুষের দুর্ভোগ যেটা বলা যায়, প্রচন্ড গরমের মধ্যে মানুষ গাড়ির থেকে নেমে এখান থেকে তারা এই শহরের দিকে চলে যাচ্ছে। এবং যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো কোনোটি এসেছে ঢাকা থেকে এবং কোনোটি চট্টগ্রাম থেকে এসেছে, এবং প্রায় 1 ঘন্টা থেকে এখানে দাঁড়িয়ে আছে, এবং মানুষ প্রচন্ড গরমের মধ্যে মানুষ কষ্ট করছে। এবং সর্বশেষ যদি অবস্থা আমি আপনাদের বলি, তাদের শ্রমিক নেতৃবৃন্দ যারা রয়েছে, তারা সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিনের সাথে তারা বৈঠকে বসেছে, এবং সেই বৈঠকটি এখনো চলছে, এবং এই বৈঠক থেকে হয়তো আশানুরূপ একটি ফলাফল আসবে। কিন্তু শ্রমিক নেতারা বলছেন যদি তাদের একমাত্র দাবি মহাসড়কে আবার পুনরায় সিএনজি অটোরিকশা যেগুলো রয়েছে সেগুলো চলাচলের সুযোগ দিতে হবে, এবং এই সুযোগ দিলেই তারা মূলত এই রাজপথ থেকে সরে যাবেন, অন্যথায় তারা রাজপথ ছাড়বেন না, এমনটি বলেছেন শ্রমিক নেতারা। এবং যেহেতু সিলেটে কোনো যানবাহন পাওয়া যাচ্ছে না এবং রাস্তায় যেহেতু যানজট, সে কারণে যে স্কুলগামী যে ছাত্ররা রয়েছে তাদেরকেও আমরা দুর্ভোগ পোহাতে দেখেছি, এবং বেশ কিছু ছাত্রছাত্রী আমরা দেখেছি যে এই রোদের মধ্যে তারা হেঁটে যাচ্ছে দীর্ঘ পথ পাড়ি দিয়ে, এবং সিলেট শহর যে স্কুলগুলো রয়েছে এখান থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে। তো এই হলো আমার কাছে সর্বশেষ অবস্থা। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে আমাদের সহকর্মী রঞ্জন শুভ্রের কাছে।
দর্শক, মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে যে বিক্ষোভ কর্মসূচি ও অবরোধ চলছে, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সেসবের খবর। পরবর্তীতে আবারও যে কোনো সর্বশেষ খবরের জন্য আমরা চলে যাব তাদের কাছে। এদিকে মহাসড়কে 3 হুইলার চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় পরিবহন শ্রমিকেরা আন্দোলন চালালেও সরকারের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব MAN সিদ্দিক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। যারা আন্দোলন করছে তারা কেন আন্দোলন করছে সেটা আমার কাছে খুব একটা বোধগম্য না। তা আমি এই জন্য বলেছি যে সামান্য একটু রাস্তা 3570 কিলোমিটার, তার বাইরে 2,50,000 কিলোমিটারে তারা চলাচল করতে পারবে। তারা হয়তো প্রাথমিকভাবে জিনিসটা বুঝে উঠতে পারছে না, অর্থাৎ উপলব্ধি করতে পারছে না, কিন্তু আমরা যারা কিছু নেতৃবৃন্দ আমাদের সাথে কথাও বলেছে, আমরা তাদেরকে বলেছি যে বিষয়টা কিন্তু এরকম। এগুলি কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় যে এই জিনিসটা স্থিমিত হয়ে যাবে এবং আমাদের জনগণ যেহেতু এটা ওয়েলকাম করছে এবং মানুষের জীবন এতে রক্ষা পাবে, আমরা মনে করি আমরা যে সারা দেশের এখানে সমর্থন আমরা পাবো এবং যেই জায়গাগুলোতে আমরা যেভাবে চাচ্ছি, সরকার যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে এইভাবে যদি ইমপ্লিমেন্ট না হয় তাহলে আমরা এটা কিপ পারসুইং, আমরা এটা করি। উত্তরায় এক নারীকে গণধর্ষণের ঘটনার একদিনের মাথায় রাজধানীতে আবারও 2 শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিরপুরের পীরেরবাগ এবং হাজারীবাগের রায়ের বাজারে ধর্ষণের শিকার হয় ওই 2 শিশু। দুজনকেই ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাজারীবাগের ঘটনায় খোকন নামে একজনকে আটক করা হলেও মিরপুরের ঘটনায় কেউ আটক হয়নি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গত বৃহস্পতিবার কর্মস্থল থেকে ফেরার পথে উত্তরা এলাকায় সহকর্মীদের হাতে গণধর্ষণের শিকার হন এক কর্মজীবী নারী। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই ঘটনায় অপরাধের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন 2 জন। উত্তরার ঘটনার রেশ কাটতে না কাটতেই ধর্ষণের শিকার হলো 2 শিশু। এদের মধ্যে পীরেরবাগের নির্যাতনের শিকার শিশুটির বয়স 7 আর রায়েরবাজার এলাকায় নির্যাতিত শিশুটির বয়স 9। পরীক্ষা শেষে দুজনের শরীরেই ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। আমার মেয়ে আর 3 মেয়ে ওরা খালি গরমে খেলছে, আমার 9 ডাবের খোসাটা দাও, আর 9 ডাবের খোসাটা দিছে না, ডাবের খোসাটা দিয়ে গেছে, দিয়ে মেলা করছে দাসের কাকা আমার ছেড়ে দেন আমার মায়ের ডাকতেছে কয় না তোমার কিছু কম না এই কইছে। এবার ওই ঘরের ভিতরে টান দিয়ে লই গেছে। একলা ঘরের মধ্যে বইয়ে টিভি দেখতেছে, বৃষ্টি হচ্ছে আর তার মা ছিল গার্মেন্টসে। তো এই সময় তেলে দরজা বন্ধ করে আমার নাতিনের সাথে খুব অনেক জোরজবরদস্তি করছে। এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন এ ধরনের অপরাধ দমনে আগাম ব্যবস্থা নেওয়া কঠিন, তবে প্রতিটি ঘটনাকেই বিশেষ গুরুত্ব দেন তারা। এছাড়া এ ধরনের নির্যাতিতদের সহায়তার জন্য বিশেষ ডেস্ক খোলার কাজ চলছে বলেও জানান তিনি। একটা হেল্প ডেস্ক হবে আমাদের ডিএমপি হেডকোয়ার্টারে, যেখানে যে জাতীয় সমস্যাগুলো থানাতে গিয়ে সরাসরি বলা অনেকের পক্ষে সম্ভব হয় না, সেই বিষয়গুলো এখানে সরাসরি সেটা সাবমিট করা যাবে। সেখানে নারী পুরুষ উভয় রকমের কর্মকর্তা থাকবেন এবং যে ক্ষেত্রে যা দিয়ে বাস্তবতা ডিল করা সম্ভব, আমার ধারণা যে সেই প্রেক্ষাপটগুলোতে তারা সাপোর্ট করতে পারবে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, একজন মানুষের মানসিক বিকৃতির সবশেষ ধাপ হচ্ছে এই ধরনের অপরাধ, আর এটি মোকাবেলায় পুলিশের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও তাগিদ দেন তিনি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নাগরিকদের ব্যাপক আগ্রহের মধ্যে স্মার্ট কার্ডের ব্যবহার, প্রযুক্তি এবং কারিগরি দিক সহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে এক বৈঠকে প্রধানমন্ত্রীকে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সার্বিক দিক নিয়ে অবহিত করে কমিশন। স্মার্ট কার্ড প্রস্তুত এবং বিতরণে ফ্রান্সের একটি সংস্থার সঙ্গে 6 মাস আগে প্রায় 800 কোটি টাকার চুক্তি হয়। ইতোমধ্যে স্মার্ট কার্ডের নমুনা চূড়ান্ত করা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ হয়েছে। চুক্তি অনুযায়ী 2016 সালের মধ্যে নাগরিকদের হাতে পৌঁছাবে এই কার্ড। স্মার্ট কার্ডে 3 স্তরে 25টির মতো নিরাপত্তা বৈশিষ্ট্য এবং আন্তর্জাতিক মানদণ্ড থাকবে। নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা মামলায় বিএনপি নেতা এম কে আনোয়ার, আমানুল্লাহ আমান ও আব্দুল আউয়াল মিন্টু আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। দুপুরের দিকে জামিনের আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। গত 27 জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে সকালে ঢাকা সিএমএম ও মহানগর দায়রা জজ আদালতে বিএনপির এই 3 নেতা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। গত 5 জানুয়ারির পর থেকে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়।
গেটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের বিষয়ে হাইকোর্টের রায় হবে 5 আগস্ট। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী 2007 সালের 2 সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সহ 13 জনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করেন। পরের বছরের 13ই মে খালেদা জিয়া সহ 24 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গেটকোকে কাজ পাইয়ে দিতে সহায়তা করে রাষ্ট্রের প্রায় 14.5 কোটি টাকার ক্ষতি করেছেন। 2007 সালের 27 সেপ্টেম্বর বিচারিক আদালতে মামলার স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে বেগম জিয়া ও আরাফাত রহমান কোকোর পক্ষে রিট আবেদন করা হয়। দুপুরের সময় আরো থাকছে। ফেনীতে বন্যা পরিস্থিতির আরো অবনতি, ভেসে গেছে বীজতলা, ফসলি জমি আর পুকুরের মাছ, দিশেহারা বানভাসী মানুষ। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানি ঢুকে পড়েছে দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় বাজার চাকতাই খাতুনগঞ্জে। এতে 2000 দোকানের অন্তত 200 কোটি টাকার পণ্য নষ্ট হয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। গত দুদিনে বেশিরভাগ সময় পুরো এলাকা হাঁটু পানিতে তলিয়েছিল। বিপুল পরিমাণ পণ্য নষ্ট হওয়ায় নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বর্ষা মৌসুমে বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানি ঢুকে পড়ায় বন্দরনগরী চট্টগ্রামের নিম্ন অঞ্চলগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হলেও দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের কেন্দ্র চাকতাই খাতুনগঞ্জে তেমন পানি ওঠে না। কিন্তু ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে গত বুধবার থেকে আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেই সাথে যুক্ত হয় পূর্ণিমার জোয়ার। এতে শুক্রবার হঠাৎ করেই পানি ঢুকে পড়ে চাকতাই খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জে। জোয়ারের পানি ঢুকে যায় ব্যবসা প্রতিষ্ঠান এবং গুদামে। এতে করে এখানকার 2000-এর বেশি দোকানে মজুতকৃত নিত্যপণ্য পানিতে ডুবে নষ্ট হয়ে যায়। এক একটি প্রতিষ্ঠানের 5 লাখ টাকা থেকে 20 লাখ টাকা পর্যন্ত ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। হঠাৎ করে পানি আসে, গুদাম ডুবে গেছে, প্রায় শকানিক বস্তা ভিজে গেছে। তো পেঁয়াজের দাম তো বেশি, 50-60 টাকা পেঁয়াজ, অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। কদিন পরে আবার জোয়ার আসবে, আবার পানি আসবে, তো কবার মাল আনতে হবে, কবার বিজে কবারে আমরা ইয়ে করতে পারি, সম্ভব না। এই ক্ষতির লোকসান আমরা কেউ পোষাবো, কি করব, আমরা এখন অনেক দুশ্চিন্তা আছে। এদিকে দোকানে রাখা এইসব ভোগ্যপণ্য নষ্ট হয়ে যাওয়ায় আগামীতে নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। ক্ষতি হচ্ছে প্রায় 300 বস্তা, 400 বস্তা মালের দাম 4 থেকে 5 লাখ টাকা। টাকাগুলো অনেক লোকসান হয়ে গেল, টাকাগুলো ওঠাতে হবে না। পেঁয়াজ আর রসুন আমার বেশি ক্ষতি হয়েছে, এগুলো তো বাজার অবশ্যই প্রভাব পড়বে, এগুলোর কারণে বাজার বাড়তে পারে। সরকার যদি আমাদেরকে কিছু দেয়, সহযোগিতা করে, সাহায্য করে, ক্ষতিপূরণ, তাহলে আমাদের বাজার। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, চাকতাই খাল ভরাট হয়ে যাওয়ার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না হওয়ায় এবার জোয়ারের পানি বাজারে প্রবেশ করেছে। এখানে হচ্ছে নিচু এলাকা, তার উপরে পানিগুলো আসে, এদিক থেকে আবার জোয়ারের পানি, যার কারণে এই সমস্যাটা হলো। এগুলো রোধ করতে হইলে আপনার প্রথমে ড্রেজিং, তারপর আপনার সুইচ গেটের প্রয়োজন হবে। মূলত দেশের বিভিন্ন স্থলবন্দর ও চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত পণ্য প্রথমে এখানে আনা হয়। প্রতিদিন গড়ে 2500 কোটি টাকার বেশি লেনদেন হয় এখানে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দলের অস্তিত্ব টিকিয়ে রাখতেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে, এমনটাই মনে করেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, 2019 সালের আগে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। আগামী নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলটির নেতারা এসব মন্তব্য করেন। আগামী নির্বাচন যথাসময় হবে, কোনো মধ্যবিত্ত নির্বাচন নয়। সেই নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এবং বিএনপির সেই নির্বাচনকালীন সরকারে অংশগ্রহণের কোনো সুযোগ নেই, শেয়ার নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ তারা সংসদে নাই। সংসদে যেহেতু তারা প্রতিনিধিত্ব করেন না, কাজেই সেই নির্বাচনকালীন সরকারে তাদের কোনো শেয়ারেরও কোনো সুযোগ নেই। এবং যতই তারা বকুক না কেন, বেগম খালেদা জিয়া গতকালকেও বলেছেন যে তারা নিরপেক্ষ সরকারের দাবি থেকে সরে আসেননি। যতই তারা আজকে বাগাড়ম্বর করুন না কেন, ইনশাল্লাহ ওই নির্বাচনে তারা অংশগ্রহণ করতেই তাদেরকে হবে, করবেই। তাদের অস্তিত্বের জন্যই, গণতন্ত্রের স্বার্থেই তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। শেখ হাসিনার নেতৃত্বেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। খালেদা জিয়া 2011 সালে নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, বাস মিস করে দৌড়ে গেছেন। বাস গেছে কুল্যাচর, আপনি বসে ঢাকায়, চিটাগাং বুঝতে পারবেন না। 2019 সালে যদি মাথায় জোর থাকে, চিটাগাং বুঝতে পারলেন হয়তো নিয়ে ট্রেনে উঠতে পারবেন, নির্বাচন করতে পারবেন। আর তা না হলে এই দেশে মুসলিম লীগের যে অবস্থা হয়েছে,
মুসলিম লীগের সভাপতিকে কেউ নাম বলতে পারে না, বলতে পারবেন কেউ এখানে? কেউ জানে আপনার দলের দশা এই হবে। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাব, অতিবর্ষণ আর পাহাড়ি ঢলে ছোট ফেনী নদীর তীরবর্তী ফেনী সদর ও দাগনভূঞা উপজেলায় আরও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। এখনো পানির নিচে তলিয়ে আছে 81টি গ্রাম। দিন যত গড়াচ্ছে বাড়ছে ক্ষতির পরিমাণও। চরম ক্ষতির মুখে পড়ে দিশেহারা 1.5 লাখেরও বেশি বানভাসী মানুষ। এদিকে জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। এমন থই থই পানির নিচে তলিয়ে আছে ফেনী সদরের শস্যদি, পাঁচগাছিয়া, দাগনমিয়া, রামনগর, ইয়াকুবপুর, রাজাপুর, সিন্দুরপুর ও জায়লস্কর ইউনিয়নের গ্রামের পর গ্রাম। এসব গ্রামের পানিবন্দীর সংখ্যা ছাড়িয়েছে 1.5 লাখেরও বেশি। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে সাগর উত্তাল থাকায় নামছে না ছোট ফেনী নদীর পানি। চাপও বাড়ছে ভাটির এই নদীর উজান থেকে আসা অতিবর্ষণ ও ভারতের ত্রিপুরা পাহাড়ি অঞ্চলের ঢলের পানির। কৃষি বিভাগের হিসেবে সবজি ও আউশ ফসল ছাড়া শুধু আমন বীজতলায় নষ্ট হয়েছে 750 হেক্টরেরও বেশি। আর মৎস্য বিভাগের হিসেব মতে বানের পানিতে ভেসেছে প্রায় 3,500 পুকুরের মাছ। টাকার অঙ্কে এ ক্ষতি ছাড়িয়েছে 30 কোটিরও উপরে। দিন যাইতেছে, রাস্তাও নষ্ট হইতেছে এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পানি বেশি দিন থাকার কারণে গর্ভটা নরম হয়ে গেছে, এখন অনেক ঘর হয়েও গেছে। আমাদের এখানে বীজতলা সব নষ্ট হয়ে গেছে। ব্যাংক ঋণ, বিভিন্ন এনজিও সংস্থা থেকে টাকা নিয়ে ফিশারি করছে, এখন তো সব চলে গেছে। এখন আমরা তো মৃত্যু ফাঁদের মতো অবস্থা আমাদের। বানের পানিতে তলিয়ে থাকার কারণে ক্ষতি নিরূপণ করা ও ক্ষতিগ্রস্তদের তালিকা করা যাচ্ছে না বলে জানালেন এই জনপ্রতিনিধি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণের একটা তালিকা প্রস্তুত করার জন্য বলছে। ক্ষতির পরিমাণ এখন আমরা নিশ্চিত করতে পারতেছি না, বিদায় আমরা তালিকা করতে পারতেছি না। ফেনীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জানালেন, পানি নেমে যাওয়ার পর ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পেলে পুনর্বাসনের কাজ শুরু হবে। কৃষি, মৎস্য, রাস্তাঘাট, পোল্ট্রি এইসব ক্ষয়ক্ষতি আরো বেশি পরিমাণে, এগুলি যখন পূর্ণাঙ্গ তথ্য আমরা পাবো সেই হিসাবে তখন আরো ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হবে। গ্রামীণ জনপদে এখনো তলিয়ে আছে শত শত কিলোমিটারের কাঁচা পাকা সড়ক। সেসব সড়কের ক্ষতির অঙ্কটা কি দাঁড়াবে তা এখনো ধারণাও করতে পারছে না সংশ্লিষ্ট বিভাগগুলো। ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার এমন 80টিরও বেশি গ্রামের বানবাসীরা এখন সাময়িক দুর্ভোগের চেয়েও পরবর্তী স্থায়ী দুর্ভোগ নিয়ে আছেন চরম দুশ্চিন্তায়। এসব ক্ষতিগ্রস্তরা মনে করছেন একমাত্র সরকারের সহযোগিতা ছাড়া দুর্ভোগের জাতাকল থেকে বেরিয়েও আর ঘুরে দাঁড়াতে পারবেন না তারা। দাগনমিয়া সিন্দুরপুর ইউনিয়নের মোহরবাগ গ্রাম থেকে বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। পাহাড় ধসে বাড়ছে প্রাণহানির সংখ্যা। তারপরও টনক নড়ছে না কক্সবাজারের পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী লক্ষাধিক মানুষের। কোনোভাবেই সরছে না এখানকার বসবাসকারী মানুষ। প্রশাসন বলছে, অনুরোধে কাজ না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাহাড়ে বসতি ঠেকানো যাচ্ছে না কক্সবাজারে। প্রতিদিনই নতুন নতুন ঘর উঠছে নানা এলাকায়। কক্সবাজার সদর ছাড়াও উখিয়া এবং টেকনাফে প্রায় 2 লক্ষাধিক মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে পাহাড়ের পাদদেশে, যার মধ্যে সবচেয়ে বেশি বসবাস শহরের কলাতলী, ঘোনারপাড়া, দক্ষিণ বাহারছড়া, বড়ছড়া, পাহাড়তলী, বৈদ্যঘোনা ও বাদশাঘোনায়। প্রতি বছর জেলার কোনো না কোনো পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও আর্থিক অনটনের কাছে হার মানছে তারা। গত 27 জুলাই এমন ঘটনায় প্রাণ হারান 5 জন। এত ঝুঁকিপূর্ণ অতীতে বুঝিনি, তারপরে এখন যারা আছে এরা আসলে যাওয়ার মতন খুব কম মানুষেরই যাওয়ার মতন রাস্তা নেই। ঘর ভাড়া দেওয়ার মতো সামর্থ্য নেই, ঘর ভাড়া দিয়ে থাকবো কোথায়? অসহায়ের মতন পরে রই হনমিকে কি হয় যারা ধরো কান জায়গা কিনে গিয়ে যে তাই কিনে দিতে হনার ইয়া নাই, সামর্থ্য নাই। আমরা তো অসহায়, সরকার যদি আমাদেরকে ঘর বাড়ি দেয় তাহলে আমরা এখান থেকে চলে যাব। পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ ও বসবাসকারীদের সচেতন হতে হবে বলে জানালেন পরিবেশবাদী সংগঠনের এই নেতা। প্রশাসনের লোক দেখানো, শুধু মাইকিং অথবা সতর্কীকরণ না দিয়ে প্রশাসনকে জোর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে পরিকল্পিতভাবে এই পাহাড় ধসের সমস্যা থেকে কক্সবাজার জেলাবাসীকে রক্ষা করতে হবে। আর জেলা প্রশাসনের কর্মকর্তা জানালেন, ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের কোনোভাবেই পাহাড়ের পাদদেশে থাকতে দেওয়া হবে না। আমাদের এই বিষয়ে একদম জিরো টলারেন্স। আমরা ওখানে একটি বাড়িও রাখবো না এবং ওখানে থাকতে দেব না।
ঝুঁকিপূর্ণ অবস্থায় একটি মানুষ যাতে সেখানে না থাকে সেই বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই। গত 5 বছরে কক্সবাজারে পাহাড় ধসে মারা গেছে 2 শতাধিক মানুষ, যার মধ্যে 2010 সালের 15ই জুন পাহাড় ধসের ঘটনায় 4 সেনা সদস্য সহ 54 জন প্রাণ হারান। সময় সংবাদ, কক্সবাজার। কুড়িগ্রামের দাসিয়ার ছড়া শুক্রবার যার পরিচয় ছিল ছিটমহল এখন স্থান পেয়েছে বাংলাদেশের মানচিত্রে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটলেও বাসিন্দাদের অনেকের মনে নেই স্বস্তি। মিথ্যা পরিচয়ে আগেই নাগরিক হওয়ায় নতুন নাগরিকত্ব নিয়ে বিড়ম্বনায় পড়ার শঙ্কা তাদের। এ অবস্থায় ছিটমহল বিনিময় কমিটির নেতারা বলছেন সবকিছু বিবেচনায় নিয়েই পদক্ষেপ নিতে হবে সরকারকে। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য এবং রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে অবস্থিত দাসিয়ার ছড়া। শুক্রবারও এ জনপদের পরিচয় ছিল ছিটমহল হিসেবে, কিন্তু আগস্টের প্রথম প্রহরে অন্যান্য ছিটমহলের মতো এটিও স্থান পেয়েছে বাংলাদেশের মানচিত্রে। শনিবার সকাল থেকে এই এলাকায় উঠছে বাংলাদেশের জাতীয় পতাকা। দীর্ঘ 68 বছরের বঞ্চনার পর জাতীয়তার স্বীকৃতি মেলায় বাঁধ ভাঙা উচ্ছ্বাস সবার চোখে মুখে। তবে এরপরও দাসিয়ার ছড়ার অনেক মানুষ যেন স্বস্তিতে নেই। জীবন জীবিকা ও লেখাপড়া সহ বিভিন্ন কাজে মিথ্যা পরিচয়ে আগেই বাংলাদেশের পরিচয়পত্র নিয়েছেন তারা, কিন্তু ছিটমহলের জনগণনার তালিকায় নাম থাকায় নতুন নাগরিকত্ব পাওয়া নিয়ে বিড়ম্বনায় পড়ার শঙ্কা তাদের। পাশাপাশি জমির মালিকানা নিয়ে জটিলতার আশঙ্কা অনেকের। এতদিন মিথ্যা ঠিকানা দিয়া আমাদের ছেলে মেয়েদের বাংলাদেশে লেখাপড়া শিখেছি। উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ার পর আমাকে ওই মিথ্যা ঠিকানার বলে এই চাকরি করতে হয়েছে। এখন আমরা সত্য পরিচয় জন্ম নিবন্ধন, এই দাসিয়ার ছড়া জন্ম নিবন্ধন দিয়ে লেখাপড়া করতে চাই। 4 বছর আগে এই দাসিয়ার ছড়া আমি 45 শতক জমি কিনেছি। সেই জমিনে কিন্তু মালিকের বন্ধু মরে গেছে। এখন আমরা সরকারের কাছে দাবি এই জমা জমিনগুলা যাতে আমার সুষ্ঠুভাবে শৃঙ্খলা মতে বজায় রাখা যায়। এই অবস্থায় সব দিক বিবেচনায় রেখে নাগরিকত্বের বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা। যেহেতু এখন বাংলাদেশি হয়ে গেছি, এখন আমরা সমস্যার সমাধানের জন্য সরকারের কাছে আমরা আবেদন করতেছি। সরকারকে ইতিমধ্যে জানিয়েছি যে এই সমস্যাগুলি যেন বিবেচনা নিয়ে এসে কোন দেশের নাগরিক আমরা ছিটমহলের মানুষ হব সেই বিষয়টি ওনারা নিরূপণ করেন। কুড়িগ্রামে ভারতের ছিটমহল নামে থাকা 12টি জনপদ 1 আগস্ট থেকে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের মানচিত্রে। এ জনপদগুলোতে বাস করেন 8132 জন মানুষ। এর মধ্যে দাসিয়ার ছড়ার লোকসংখ্যা 6879 জন। সময় সংবাদ, কুড়িগ্রাম। পণ্য কেনার সময় নির্দিষ্ট হারে মূল্য সংযোজন কর বা মূসকের অর্থ পরিশোধ করেন গ্রাহকরা। সেই কর ব্যবসায়ীদের জমা দেওয়ার কথা রাজস্ব বিভাগে। কেউ রাজস্ব ফাঁকি দিলে ব্যবস্থা নেওয়ার কথা রাজস্ব কর্মকর্তাদের। কিন্তু অভিযোগ উঠেছে ঘুষের বিনিময়ে ব্যবসায়ীদের রাজস্ব ফাঁকির সুযোগ করে দিচ্ছেন মাঠ পর্যায়ের এক শ্রেণীর রাজস্ব কর্মকর্তা। আর ব্যবসায়ীদের অভিযোগ রাজস্ব কর্মকর্তাদের প্রস্তাবে রাজি না পড়তে হয় নানা হয়রানিতে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে অসাধু কর্মকাণ্ডে যুক্ত হলে পার পাবে না কেউই। সাজিদ দাজু রিপোর্ট। সারা বছর বাজারে বেচা বিক্রির উপর নির্ভর করে সরকারের সবচেয়ে বড় আয়ের খাত মূল্য সংযোজন কর বা মূসক থেকে কেমন রাজস্ব আসবে। যেসব ব্যবসায়ীর সংগৃহীত মূসকের পরিমাণ বছরে 70,000 টাকার কম, তাদের কাছ থেকে সরকার আদায় করে নির্দিষ্ট অঙ্কের ভ্যাট বা প্যাকেজ ভ্যাট। এর বেশি হলে শতকরা 4 ভাগ হারে মূসক আদায় করা হয়। আর এই নিয়মটিরই সুযোগ নিচ্ছে এক শ্রেণীর বড় ব্যবসায়ী। অভিযোগ রয়েছে গ্রাহকদের কাছ থেকে বেশি অঙ্কের কর সংগ্রহ করলেও প্যাকেজ ভ্যাটের খাতায় নাম লেখান তারা। আর এই কর ফাঁকিতে সহযোগিতা করেন এক শ্রেণীর মাঠ পর্যায়ের রাজস্ব কর্মকর্তাই। অনেক সময় তাদের দ্বারা হয়রানিরও শিকার হতে হয় ব্যবসায়ীদের। এত টাকা দিবেন কেন, আমরা দিতেছি ব্যবস্থা করে কমের মধ্যে দিয়ে সারতে পারবেন, আমাদেরকে কিছু দেন। আর যারা জেনুইনলি দিয়ে আসতেছে পেমেন্ট করার পরে তার ওই চালানের কপিটা অ্যাটাস্টেড করে সেদিন নিয়ে যেতে হয়। এই অ্যাটাস্টেশনের সময় তারা নানান রকমের ভুল ধরে। এসিআর বন্ধ তো রাখে এরকম শুনছি। রাজস্ব কর্মকর্তা তৎপর থাকে, তাদের এটা বন্ধ থাকার কথা না। অনেক দোকানি আছে যে ভ্যাটের চালানে বিল দিচ্ছে না, বা যেই অফিসার ভ্যাট কালেকশনে আসছে তাকে বলতেছে যে এইভাবে দাও, তুমি এটা দিলে আমি এটা মাফ করে দিচ্ছি, এটা আমি দেখাতে পারতেছি না। এরকম হয়। যে রাজস্ব কর্মকর্তারা মাঝে মাঝে ঘুরে রাষ্ট্র পরিচালনার অর্থের যোগান দেন আর রাজস্ব ফাঁকি রোধে কার্যকর ব্যবস্থা নেন, খোদ তাদের বিরুদ্ধেই ব্যবসায়ীদের অভিযোগ অনিয়ম আর দুর্নীতির। তাদের ভাষায়
এ যেন ঠিক সর্ষের মধ্যেই ভূত। তবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে ব্যবসায়ীরা অসাধু বলেই কিছু কর্মকর্তা অনিয়মের সুযোগ নিচ্ছে। অনিয়ম রোধে মাঠ পর্যায়ের ভ্যাট আদায়কারীদের উপর নজরদারি চালানো হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। উভয় পক্ষেরই একটি ৬-৯ ব্যাপার আছে। আপনি সুযোগ নিতে চান, আপনি ট্যাক্সটা গ্রহণ করে ট্যাক্সটা দিচ্ছেন না, দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যেটা বলছেন করাপশন বা অন্য কিছুর আশ্রয় না, তার জন্য শাস্তির বিধান রয়েছে একদম পরিষ্কার, এবং সেটা শাস্তি হয়তো কম, কিন্তু আমি বলছি এটা একটা মিলমিশের কারবার হয়ে দাঁড়াইছে দেশের ভিতরে। সবার নিজ নিজ অবস্থানে সৎ ও দায়িত্বশীল হওয়াই এই সমস্যার সমাধান বলেও মনে করে এনবিআর। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডি মাঠের একতলা ক্লাব ভবনটি ভেঙে নতুন করে কমপ্লেক্স তৈরির পরিকল্পনা নিয়েছে আবাহনী। রাজুক বলছে নতুন করে একতলা একটি ভবন তৈরির অনুমোদন দেওয়া হয়েছে তাদের। তবে মাঠটির বরাদ্দপত্রের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো অবকাঠামো তৈরির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। তবে আবাহনী কর্তৃপক্ষ বলছে অনুমোদন নিয়েই প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে বহুতল কমপ্লেক্স তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত এমআর আমিনের রিপোর্টে। ১৯৯৮ সালে আবাহনী কর্তৃপক্ষকে ৯.৭৫৯ একরের এই মাঠটি ইজারা দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মাঠটির উত্তর পশ্চিম পাশে ক্লাবের অফিস ও ইনডোর বাস্কেটবল স্থাপনা রয়েছে। দক্ষিণ পাশে ইনডোর ক্রিকেটেরও অফিস রয়েছে। এদিকে ইজারার বরাদ্দপত্রে বেশ কয়েকটি শর্ত বেঁধে দেয় ওই মন্ত্রণালয়। এর মধ্যে মাঠটির কোনো মৌলিক পরিবর্তন, বাণিজ্যিক স্থাপনা নির্মাণ, খেলাধুলা সম্পর্কযুক্ত স্থাপনা ব্যতীত কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। তবে মাঠ কর্তৃপক্ষ বলছেন শর্ত মেনেই কমিউনিটি সেন্টার, হেলথ ক্লাব ও টেন্ট তৈরি করা হচ্ছে। আমাদের কিন্তু খুব বেশি জায়গা লাগছে না, কারণ এখানে 3টা বিল্ডিং, তিনটা বিল্ডিং, একটাতে প্লেয়াররা থাকবে, একটা ক্লাব, ওখানে আপনার জিমনেশিয়াম থেকে শুরু করে সুইমিং পুল, জ্যাকুজি যা আছে সব আলাদা, মেয়েদের এবং ছেলেদের। একটা হেলথ ক্লাব হচ্ছে, আর একটা কমিউনিটি সেন্টার। আমাদের এখন যে প্রোগ্রাম আছে, কমিউনিটি সেন্টার দোতলা, ক্লাব হবে দোতলা। হেলথ ক্লাবটা এক্স্যাক্টলি কত আমার ঠিক মনে নেই, তো 2-3 তলার বেশি হওয়ার কোনো সুযোগ নেই। আবাহনী কর্তৃপক্ষ কমপ্লেক্স তৈরির আবেদন করলেও রাজুক বলছে মাঠটির পূর্ব পাশে নতুন করে একতলা ভবনের অনুমোদন দেওয়া হয়েছে। রাজুক এই একতলা বিশিষ্ট খেলাধুলা সংশ্লিষ্ট ব্যবহারের উপযোগী একটি 4 মিটার উচ্চতার একটি নকশা অনুমোদন করেছে। ইজারার শর্ত ভঙ্গ হয় মাঠে এমন কোন ধরনের কাঠামো নির্মাণের অনুমোদন দেয়া হবে না বলে জানালেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। এখানে কোনো বাণিজ্যিক ভবন করা যাবে না এবং বাণিজ্যিকভাবে লাভজনক হবে এরকম কোনো কিছু করা যাবে না। শুধু খেলার মাঠ বরাদ্দে যেটা করছি আমরা, যেই নিয়ম কারণে এর সাথে যদি সাংঘর্ষিক হয়, উইল নট অ্যালাউ দিস। ছোট বড় সব বয়সী মানুষ ক্রীড়া চর্চা করে থাকেন ধানমন্ডি আবাহনীর এই মাঠটিতে। এরই একটি অংশ জুড়ে তৈরি হতে যাচ্ছে একটি অবকাঠামো। তাতে মাঠটি যেমন সংকীর্ণ হতে যাচ্ছে, তেমনি প্রবেশাধিকার ও নিয়ন্ত্রণ হবে বলে শঙ্কা ক্রীড়াপ্রেমীদের। তাই এখনই এটি নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই দাবি তাদের। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবছরও বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকা সেনানিবাস ছাড়াও দেশের অন্যান্য সেনানিবাসেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে সেনাবাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। আজ বিশ্ব বন্ধু দিবস। এটিকে উপলক্ষ করে রাজধানীর টিএসসি সহ বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে দিনটি। সারা বিশ্বের কোটি কোটি মানুষ এই দিনটিতে প্রিয় বন্ধুকে নিয়ে মেতে ওঠেন ভালোবাসায়। দিনটি উপলক্ষে বন্ধুকে নানা রকম উপহার সামগ্রী দিয়ে তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করতে দেখা যায়। এ সময় বন্ধুত্বকে আরো দৃঢ় করতে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে দেয়, ফুলেল শুভেচ্ছা সহ নানা ধরনের আয়োজনে ব্যস্ত থাকতে দেখা যায় তরুণদের। হারিয়ে যাওয়া বন্ধু সহ সবচেয়ে কাছের বন্ধুকে উৎসর্গ করে নানা ধরনের অভিমত ব্যক্ত করেন তরুণরা। তবে বৃষ্টি এবারের বন্ধু দিবসের মাত্রা বাড়িয়েছে বলেও অনেকের মত। ফ্রেন্ড বলতে সবাই, এখানে মা আছে, বাবা আছে, বাবা ও মা খুব ভালো বন্ধু। সবার প্রথমে তাদেরকে আসলে দিনটা উৎসর্গ করা যায়। আর স্পেশালি ফ্রেন্ডশিপ দিয়ে আসলে এমন কিছু মানুষ আছে যেগুলো ক্যামেরার সামনে বলা যাচ্ছে না। ফ্রেন্ডশিপ ডেতে আমার খুব ছোটবেলার অনেক বন্ধু যাদের নামও এখন মনে নেই, চেহারাটা একটু একটু মনে পড়ে, তাদেরকে খুব মিস করতেছি। ফ্রেন্ডশিপ ডেটা আরো ভালো হচ্ছে অ্যাকচুয়ালি বৃষ্টির দিনে, কারণ কখনো ফ্রেন্ডের সাথে ভেজা হয়নি, আজকে হয়তো বৃষ্টিতে ভিজবো একসাথে।
বন্ধু মানে আজ মানে না কোনো শাসন বারণ, বন্ধু মানে হাত বাড়িয়ে ছোঁয়া, মন বাড়িয়ে ছোঁয়া, বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভেসে যাওয়া। আজ বিশ্ব বন্ধু দিবসে তাই বন্ধুতার নানা আয়োজনে মেতেছে সবাই। হাসি, আড্ডা আর গানে কাটছে আনন্দ সময়। আর এখন তো শুধুমাত্র সরাসরি নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বন্ধু হয়ে উঠেছে কাছের বন্ধু। বন্ধু, দুই অক্ষরের ছোট এই শব্দের মাঝে যেন মিশে আছে বিশ্বস্ততা আর নির্ভরতার মায়া। এ বন্ধন চিরন্তন, শাশ্বত, সার্বজনীন। পরিবারের সঙ্গে যে কথাগুলো বলা হয়ে ওঠে না, সেখানে অকপটের সব কথা জমা রাখার পরম প্রিয় মানুষটি হলো বন্ধু। জীবন সংকটে নিঃশর্তভাবে ছুটে আসে বন্ধুরাই, আর তাই বন্ধু আছে বলেই বিশ্বাস এখনো নিঃশ্বাস নিতে শেখায়। বন্ধুত্ব দিবস পশ্চিমা সংস্কৃতি থেকে উৎসারিত হলেও তা সর্বত্র জনপ্রিয়তা পেয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রতি বছর আগস্টের প্রথম রোববার বিশ্বব্যাপী বন্ধু দিবস পালন হয়। এই আনুষ্ঠানিকতার বয়স 2 দশক হলেও দিবসটির গোড়াপত্তন 80 বছর আগে যুক্তরাষ্ট্রে। 1935 সালের কোনো এক শনিবার মার্কিন সরকার এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিলে তার প্রতিবাদে পরদিন আত্মহত্যা করেন ওই ব্যক্তির প্রিয় বন্ধু। বন্ধুর প্রতি বন্ধুর এমন ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেস সে বছর আগস্টের প্রথম রোববার বন্ধু দিবস পালনের সিদ্ধান্ত নেন। সময়ের পরিবর্তনে বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা বিনিময়ের প্রথা বদলে গেলেও দিবসটির তাৎপর্য রয়ে গেছে আগের মতোই। বন্ধুত্বকে হয়তো একটি দিনের মধ্যে ফ্রেমবন্দি করা সম্ভব নয়, তবুও বছরে 365 দিনের একটি দিন থাকুক শুধু বন্ধুর জন্য। প্রাণ খুলে কেউ বলে উঠুক, চাইছি তোমার বন্ধুতা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ভারী বর্ষণে ভারত, পাকিস্তান ও মিয়ানমারের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। মিয়ানমারে প্রবল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 27-এ দাঁড়িয়েছে। এদিকে ভারতের মণিপুরে ভূমিধসে মারা গেছে অন্তত 20 জন। মিয়ানমারের সাগাইন বিভাগে প্রবল বন্যায় তলিয়ে গেছে শত শত ঘরবাড়ি। অনেকেই তাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে। বন্যা কবলিত রাখাইন এবং চীন রাজ্যে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে বন্যায় মারা গেছে অন্তত 40 জন। রাজ্য সরকার মৃত পরিবারকে 4 লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। মিয়ানমার সীমান্ত সংলগ্ন কুকি উপজাতি অধ্যুষিত জৌমল নামের একটি গ্রাম ধসে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এতে মৃতের সংখ্যা 20 হলেও তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় বৃষ্টির কারণে দেখা দিয়েছে প্রবল বন্যা, তবে এখনো সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। আবারও বৃষ্টির হানায় শেষ পর্যন্ত ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। এর আগে টানা বৃষ্টির কারণে টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলাও মাঠে করায়নি। প্রথম দিনে 8 উইকেটে 246 রান সংগ্রহ বাংলাদেশের। 13 রানে অপরাজিত থাকা নাসির হোসেন নতুন ব্যাটসম্যানের সঙ্গে পঞ্চম দিনের খেলা শুরু করবেন। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে শুক্রবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঢাকায়, যে কারণে মিরপুর স্টেডিয়ামের মাঠ ও উইকেট পুরোটাই কাভার দিয়ে ঢাকা রয়েছে, কিন্তু আউটফিল্ডে জমেছে হালকা পানি। শুক্রবার একবারও সূর্যের দেখা পাওয়া না গেলেও তৃতীয় ও চতুর্থ দিনে কিছুটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল খেলা করানো, কিন্তু বেরসিক বৃষ্টির হানায় শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। তাই একরকম বলা যায় পঞ্চম দিনের যদি খেলা হয়, চরম নাটকীয় কিছু না ঘটলে ঢাকা টেস্ট ড্র হচ্ছে। সিরিজের প্রথম টেস্টে শেষের 2 দিন টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্ট ড্র হয়েছিল। দুপুরের সময় পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ। নিষেধাজ্ঞা বলবৎ থাকবে জানালেন সড়ক পরিবহন সচিব। উত্তরায় গণধর্ষণের একদিন না পেরোতে এবার রাজধানীর রায়ের বাজার ও মিরপুরের পীরের বাগে 2 শিশুকে ধর্ষণের অভিযোগ। নাশকতার মামলায় বিএনপি নেতা এম কে আনোয়ার, মিন্টু, আমানের নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন। দুপুরের পর শুনানি। জোয়ারের পানি ঢুকে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অন্তত 200 কোটি টাকার ভোগ্যপণ্য নষ্ট। প্রভাব পড়ার আশঙ্কা নিত্যপণ্যের বাজারে।
এবং বন্ধুদের আহ্বান আর বৃষ্টি ভেজা ভালোবাসায় বন্ধু দিবসে আজ হাত মিলছে হাতের সাথে। হাসি, গান, আড্ডা আর ঘোরাঘুরিতে কাটছে আনন্দ সময়। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।